হ্যাঁ শুনলেন এখন আপনাদের এই সবাইকে অনুরোধ করবো এই প্রতিবেদন আমাদের তাকে তার পরিবারের কোনো সদস্য যদি 3 লাখ টাকা বছরে আয় করে তাহলে তাকে পেনশন দেওয়া হবে না, 7 বছর পরে তার যোগ্যতা থাকবে না পেনশন পাবার। এটা হতে পারে না, এর চেয়ে বড় অপমান কিছু হতে পারে না বলে আমি মনে করি। এটা তুলে দেওয়া দরকার। আয়ের এই ঊর্ধ্বসীমা, আয়ের এই সীমা যাতে না থাকে, এটা আমি অনুরোধ করবো প্রেস ক্লাবের তরফ থেকে যাতে এটা গ্রহণ করা হয়। এই কথাটা আমার বলার। আমি আর বেশি কিছু এখন বলতে পারবো না। সাংবাদিকদের উপরে, সংবাদপত্রের উপরে যে পরিমাণ আক্রমণ সংগঠিত হয়েছে এগুলো সবাই আপনারা জানেন। আমরা ভাবের ঘরে চুরি করে যতই লুকোবার চেষ্টা করি, লুকোতে ভালোই লাগে, কিন্তু না, ঘটনাটা সেই জায়গায় নেই। একটা নিয়ন্ত্রণ কোথাও থাকা দরকার। দিনে প্রকাশ্য দিনের বেলা সংবাদপত্র আমার পছন্দ না হতেই পারে, এই সংবাদপত্র কি লিখছে সেটা আমার পছন্দ না হতেই পারে, কিন্তু আমার কিছু লোক সেখানে সংবাদপত্র অফিসে ঢুকে গিয়ে ভাঙচুর করবে, গাড়িতে আগুন লাগিয়ে দেবে, সব ভাঙচুর করবে। সঙ্গে সঙ্গে সরকার কেন ঝাঁপিয়ে পড়বে না এই দুর্বৃত্তদের ধরার জন্য? পারছিল তোমরা করতে? এটা কি? এত সাংবাদিক সারা রাজ্যে আক্রান্ত হলো। হ্যাঁ, আমাদের প্রণব সরকার, আমি নাম করেই বলছি, তিনি যে কোনো প্ল্যাটফর্ম থেকেই হোক তিনি ছুটে যাবার চেষ্টা করেছেন, পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন, কিন্তু ওয়াই নট আগরতলা প্রেস ক্লাব? প্রেস ক্লাবের নাম নিয়ে কেন প্রতিবাদ হবে না? অসুবিধে কি? প্রফেশনের জন্যই তো দাঁড়াচ্ছে। আমাদের কনস্টিটিউশনের মধ্যে পরিষ্কার লেখা আছে যে এই প্রফেশনকে উন্নত করার জন্য আমরা এই কাজটা করবো। আমরা দাঁড়াতে পারিনি, অথচ প্রেস ক্লাব হচ্ছে বেস্ট প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে পারি। যেভাবে আমি বলছি না ভাঙচুর করার কথা, কিন্তু প্রতিবাদ তো আমরা করবো, করা উচিত ছিল, আমরা করতে পারিনি। অনেক অসুবিধা ছিল, সমস্ত কিছু মিলেই হয়তো আমরা করতে পারিনি। প্রেস ক্লাব আগামী দিনে যাতে এই ভূমিকা গ্রহণ করে এবং এই যারাই সরকারে থাকুন, যারাই শাসন ক্ষমতায় যখন যারা আসুন, তাদেরকে এই বার্তাটা আমাদের দেওয়া দরকার যে না, আমার কোনো সাংবাদিক যদি ভুল লেখে, কোনো অপমানজনক কথা বলে, লেখে বা টিভির সামনে বলে, তার বিরুদ্ধে গুন্ডা লেলিয়ে দিয়ে নয়, পুলিশ লেলিয়ে দিয়ে নয়, অন্য পদ্ধতি রয়েছে। বা টেলিফোনে কোনো সংবাদপত্রের সম্পাদককে হুমকি দেওয়া নয়, বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া নয়, অন্য পদ্ধতি রয়েছে। কথা বলো, কথা বলে তাকে সম্মান করো, সম্মান করে বলা যায় যে ভাই ব্যাপারটা তা নয়, এইরকম ঘটনায় সত্য নয়। কোনো অসুবিধা নেই, কোনো সাংবাদিক নেই, কোনো সম্পাদক নেই যিনি নিজের ভুল সংশোধন করতে রাজি হবেন না। আমি মনে করি আমরা ভুল করি, আমরা কেউ ভগবান নই। কোনো সাংবাদিক বা কোনো সম্পাদক ভগবান নন, তিনি ভুল করতেই পারেন, তার ভুল সংশোধনযোগ্য। পরের দিন তিনি গুরুত্ব দিয়ে সেই সংবাদের নিজেই সংশোধন করবেন যে আমার এটা ভুল ছিল। আমরা করে থাকি এটা। তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে যদি সরকারের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে কোথাও কোনো গ্যাপ থাকে, কোনো ইগোর সমস্যা থাকে বা কিছু থাকে যেগুলো আমি বলতে চাইছি না, সেগুলো দূর করা দরকার। করে সরকার এবং সাংবাদিকদের মধ্যে ভূমিকার সম্পর্ক আরো সুস্থ সুন্দর সম্পর্ক করা দরকার। সম্মানের সম্পর্ক, ভৃত্য প্রভু সম্পর্ক নয়, প্রভু বৃত্তের সম্পর্ক নয়, স্থাবকতার সম্পর্ক নয়, সম্মানের সম্পর্ক। সংবিধানের
গণতন্ত্রের যদি চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদ এবং সংবাদ মাধ্যমকে যদি আমরা গুরুত্ব দিই সত্যি সত্যি, তাহলে সম্পর্কটা হবে ভাই ভাইয়ের মতো, সম্মানের সম্পর্ক হবে। কেউ কাউকে আমি কথা কম বলি, কেন জানেন? বললে মানুষ সন্তুষ্ট হয়। আমরা 92 বছরের যে লোকটা প্রায় অনেকের আগে চলে এসছেন এই মিটিংয়ে যোগ দেওয়ার জন্য, কিন্তু আমরা যারা বয়স ওনার চাইতে অনেক অনেক কম, আমাদের আসতে দেরি হয়ে গেল। তো এবং এইটা বলি আপনাদেরকে, এইটা আমাদের ক্লাব। আমরা যারা মঞ্চে আছি, আপনারা যারা সামনের সারিতে বসে আছেন, আমাদের সবার কিন্তু ক্লাব। আমি যারা আছেন, এই বিমলেন্দ্রবাবু বললেন দেবানন্দবাবু এবং কল্যাণদা, ওনারা কিন্তু খুবই গুণী মানুষ এবং এই প্রেস ক্লাবের সদস্যের মধ্যে দুটো ভাগ আছে। যারা আমরা এই প্রতিদিন সাংবাদিকতা করি, অনেক দিন ধরে সাংবাদিকতা করি, আমরা স্থায়ী সদস্য। আর ওনারা সদস্য, তবে ওনারা শুধু ভোটাধিকার নয়, এবং বক্তব্য রাখার ক্ষেত্রে সব কিছুই আছে। আমি কয়েকদিন আগে রামেশ্বর ভট্টাচার্য, উনিও আমাদের অ্যাসোসিয়েট মেম্বার। তো রামেশ্বর বাবুকে আমি ফোন করেছিলাম, বলে আপনারা আসেন ক্লাবে, একটু আড্ডা ফাড্ডা দেন এবং বিমলেন্দ্র বাবুকে নিয়ে আসেন। কিছুদিন ধরে আমি কি হোয়াটসঅ্যাপে নাই, ইউটিউবে দেখছিলাম বিমলেন্দ্র বাবুর যে কাজ, আঁকা, আরে অসাধারণ। আমি রামেশ্বর বাবুকে বলছি, ওনাকে সম্বর্ধনা দেন একটা। আপনারা যেন সাহিত্য চর্চা করেন, উনি তো সাহিত্যের লোক, আপনারা ওনাকে সম্বর্ধনা দেন। উনি যোগ্য ব্যক্তি সম্বর্ধনা পাওয়ার। আমি জানি না, যাই হোক, আমরা যারা, আমি বিশেষ করে একটু বেশি কথা বলি কিন্তু কাজটা কম করি। এই আপনারা যারা সামনের সারিতে আছেন, মঞ্চে আছেন, আপনারা বেশি কাজ করেন, কম কথা বলেন। তা আমি বলি যে বিমলেন্দ্র বাবু যদি আজকে, আমাদের ত্রিপুরা থেকে অনেকেই চলে গেছেন, ডাক্তার শিশির দাস। তা আমরা তো রাজনৈতিক দল না, কতদিন একটা ইস্যুতে লড়াই করা যায়? আমরা ইস্যুটা তুললাম, তুলে দিলাম, প্রকাশ্যে আনলাম। এরপরে গভর্নমেন্টের কাজ যদি না করে, আমরা তো রোজ গভর্নমেন্টকে হ্যামার করতে পারবো না। এটা হ্যামার করাটা আমাদের কাজও না কিন্তু। তবে হ্যাঁ, মাঝে মধ্যে যে কথা বলা হয় না তা না, কিন্তু আমাদের তরফ বলা হয়। কিছুদিন আগে একটা মিটিংয়ের মধ্যে সেখানে চিফ মিনিস্টার ছিলেন এবং গতকালকে আইসিএ মিনিস্টার ছিলেন, সেখানে সুবলদা এই কথাগুলি তুলেছেন যে আমাদের তো শুনতে হয় কথাগুলো, কারণ আমরা প্রকাশ্যে নেমেছিলাম এই দুটো ছেলের জন্য, কিন্তু এখন কোনো কিছু হয় না। আমাদের কথা শুনতে হয়, জবাব দিতে হয়। যেমন আজকে বন্ধু সমীরবাবু কথাটা তুলেছেন, খুব ন্যায়সঙ্গতভাবে তুলেছেন, কিন্তু আমাদের কী করণীয় আছে? আমরা আবার চিফ মিনিস্টার গভর্নমেন্টের কাছে যেতে পারি, এর বাইরে কি? সিবিআই তো আমাদের থেকে অনেক দূরে, সিবিআইতে আমরা যেতে পারবো না। আমরা গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করতে পারি যে ইউ পার্সোনালি সিবিআই, সো দ্যাট দে ক্যান ডু সামথিং। তো এখন যাই হোক, আপনারা সমালোচনা করেন, প্রস্তাব দিন, আসুন, তাদের সমালোচনাও ভালো জিনিস। একটা পরিপূর্ণ মানুষ হতে গেলে কিছু সমালোচনা শুনতেই হয়। সমালোচনা শোনার মতো যে ধৈর্য, সমালোচনা শোনার মতো যে ক্ষমতা, এটা নিশ্চয়ই যে ম্যানেজিং কমিটি, সেই কমিটির আছে। আমার ব্যক্তিগতভাবে ভীষণ ক্ষমতা আছে যে আমি সমালোচনাটা ওয়েলকাম করি, শুধু শুনি না, আই ওয়েলকাম অল দিস ক্রিটিসিজম। তো আপনাদেরকে বলি, যারা অ্যাসোসিয়েট মেম্বার আছেন, বিমলেন্দ্র খুব গুণী মানুষ, কল্যাণদা আছেন, দেবানন্দবাবু আছেন, আপনারা আসেন, এসে সন্ধ্যার সময় একটু চাটা খান। এখন আগরতলা প্রেস ক্লাব অনেক বড় হয়েছে, আপনারা আবার সেমিনার করেন, ছোট ছেলে মেয়েদের প্রবন্ধ প্রতিযোগিতা করান। এগুলি সব কিছু করলে একটা সুস্থ সমাজ হবে। আর আমি বিশ্বাস করি সব কিছু গভর্নমেন্ট করবে না, কিন্তু সব কিছু গভর্নমেন্ট করার পক্ষে সম্ভব না। আমরা কিছু করব সমাজে। আমরা গতবার একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যদিও কার্যকরী করতে পারেন, যে আগরতলা শহরে আমরা কিছু গাছ লাগাবো। তো গতবার পারিনি, আমরা হয়তো এইবার জুন মাসে যখন মহোৎসব হয়, বন মহোৎসব হয়, তখন আমরা সবাইকে ইউনাইট করে আমরা এই গাছ লাগাতে পারি কিনা আমরা উদ্যোগ নেব। তো আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে কেন এই প্রতিবেদন ম্যানেজিং কমিটিতে পাস হয়েছে, ছাপার আগ মুহূর্তে আমি একবার কাজ শুরু করে দিয়েছি, সুতরাং এটার ব্যাপারে আমার পূর্ণ সমর্থন আছে। আপনারা যে সমস্ত সাজেশন দিয়েছেন তার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমরা চাই, প্রতি মুহূর্তেই চাই
আমরা চাই ক্লাবটাকে একটা সুন্দরভাবে সাজিয়ে। আমি যখন প্রেস ক্লাব আসি প্রথম সেক্রেটারি হই, তখন আমি একটা বড় টেবিল আর 4টা কাঠের চেয়ার পেয়েছিলাম। সেই জায়গা থেকে প্রেস ক্লাব কিন্তু এই জায়গায় আসছে। আমাদের নতুন করে আরও কিছু কাজ হচ্ছে, লিফটও লেগে যাবে আগামী কিছুদিনের মধ্যে। প্রেস ক্লাব বসেনি, যে প্রশ্নটি এখানে এসছে সেটা হলো প্রেস ক্লাব সাংবাদিকদের জন্য কিছু করছে। এই জায়গাটাতে একটা বিপদ থেকে আমি যখন প্রেস ক্লাবের সেক্রেটারি, তখন এই প্রশ্ন হলো প্রেস ক্লাবকে রিক্রিয়েশন ক্লাব থাকবে নাকি সাংবাদিকদের আন্দোলন। সমৃদ্ধ তারা আছেন এখানে, তখন তারা বললেন প্রেস ক্লাব রিক্রিয়েশন ক্লাব হিসেবে। আমি প্রেস ক্লাবের একাধিকবার প্রেসিডেন্ট পেয়েছি, আমি একাধিকবার সেক্রেটারি। বাইরে একটা চাপ সর্বদা ছিল। চাপ হলে প্রেস ক্লাব থেকে বেরিয়ে ওয়ার্কিং জার্নালিজেশন করা হয়, যাতে সাংবাদিকদের বিভিন্ন দাবি দেওয়া পালন করা। প্রেস ক্লাবকে রাখা হয়েছে রিক্রিয়েশন ক্লাব হিসেবে। তা আমার অনেকগুলি পরিচয় কাজের সুবিধা। আমি সংবাদ মাধ্যমের মালিক সমিতির সভাপতি, সংবাদপত্র এবং সাংবাদিকদের স্বাধীনতার জন্য গঠিত কমিটির সভাপতি, আমি আগরতলা প্রেস ক্লাবের সভাপতি, আমি যে কাগজটিগুলি চালাই এই গোষ্ঠীর চেয়ারম্যান। আমি সেটা অনেকগুলি পরিচয় নিয়ে আমাকে চলতে। আমি যে যন্ত্রণাটুকু আপনাদের কাছে বলতে এসেছি সেটা হলো, আসলে এই রাজ্যের সংবাদপত্র, এই রাজ্যে যারা সাংবাদিকতা করছে, সেই প্রভাত রায়ের আমল থেকে যারাই যেতেন, বীরেন দা, জিতেন দা, যারাই ছিলেন কেউ নেই প্রায়, প্রত্যেকে তার বুক উঁচিয়ে কাজটা করেছে। সেই কাজটার জন্য কারো কাছে জবাবদিহি করতে হবে। কোনো সরকার কোনোদিন বলেনি এই কাজটা ঠিক, কেন আইন কানুন রয়ে গেছে দেশে। আমরা সংবাদপত্র করি, সংবাদ মাধ্যম যারা করি, সংবাদ মাধ্যম করি কেন, আমাদের হাতে সংবিধানের কিছু ক্ষমতা আমাদের দিয়েছে, মত প্রকাশের অধিকার দিয়েছে, আর্টিকেল 19/1। সেইটুকু এই আর্টিকেল 19/1 ক্ষমতা নিয়ে আমরা সংবাদপত্র, সংবাদ মাধ্যম ভাই বলেন করি। অথচ এই দেশের সংবাদ মাধ্যমের জন্য আমাদের সংবিধানে কোনো আইন তৈরি হয়নি। যাদের কাছ থেকে আমরা লড়াই করে শত শত লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে স্বাধীনতা অর্জন করি, তাদের দেশে কিন্তু সংবাদপত্রের সংবিধানে আলাদা লিপিবদ্ধ করা যায়, আইন লিপিবদ্ধ। আমাদের দুর্ভাগ্য এটা হয়। আমি দুবার জাতীয় সম্মান পেয়েছি, দুবারই বিভিন্ন জায়গায় বলেছি। আমাদের এটা কেন হয়? আমরা প্রতিটি গণতান্ত্রিক দেশে সংবাদ মাধ্যম, সংবাদপত্রের জন্য তাদের সংবিধানে আলাদাভাবে লিপিবদ্ধ আছে, তাদের ক্ষমতা তাদের কাছে টিকিট করতে হবে। আমাদেরটা কেন? এইসব জাতীয় সম্মেলনে এমপিরাও থাকেন, কেন্দ্রীয় মন্ত্রীও থাকেন, অনেকে ব্যক্তিগত আলোচনার সময় কথা বলেন, কিন্তু এই কাজটা হয় না। আমাদের সংবিধানে এই অধিকারটুকু স্বীকার করা। আজকে স্বাধীনতার ৭৫তম বর্ষটা পালন, যে দেশে সংবাদপত্রের স্বাধীনতা স্বীকৃত, সংবাদ মাধ্যমের স্বাধীনতা স্বীকৃত, সেই দেশে আপনি উন্নয়ন দেখুন, সবকটি দিতে আসছে গণতান্ত্রিক রাষ্ট্রে। আমাদের অবস্থা দেখুন, আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতা যেটুকু বুক করতাম সেইটুকু কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। সংবাদ মাধ্যমের বিরুদ্ধে কিছু বক্তব্য থাকলে, কারোর কোনো অভিযোগ থাকলে দেশে আইন আছে, 501, 500, 502 আইন আছে। সেই আইনের পরও আরও আইন তৈরি করা হচ্ছে সংবাদ মাধ্যমকে হাতালবন্দি করার জন্য, তাকে শাসন করার জন্য।
এই কথা আমাদের সংবিধান প্রণেতারা ভাবতেই পারেননি যে একজন সাংবাদিক তার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা হবে, তাকে জেলে বসতে হবে। দেশদ্রোহের মামলা কেন হয়? যদি আমি দেশ বিরোধী হইতে পারে, কিন্তু এমন সব মামলা দেশদ্রোহ 120B আমার বিরুদ্ধে হয়েছে, কোর্ট সেটা মেনে নেয়নি, যার ফলে আমি গ্রেপ্তার করতে হয়েছি। তার থেকেও আগে ইউপিএ ফরমেশন হয়েছে, আরো কঠিন হয়। কোর্টে জবাব দেওয়ার কিছু নেই, যে কাউকে সন্দেহবশত ইউপিএ লাগিয়ে দিতে পারে। দুই সাংবাদিক এখানে এসেছিলেন, দুটি মেয়ে, বাচ্চা মেয়ে, তাদেরকে ইউপিএ অ্যারেস্ট করেছে। প্রত্যেকে বাইরে থেকে শিক্ষককে তুলে এনে অ্যারেস্ট করা হয়েছে। তারা শুধু দেখতে এসেছিলেন কিংবা ঘটনাগুলি শুনে। এই পরিস্থিতিতে আমাদের গণতন্ত্রের অন্যতম শর্ত হল সংবাদপত্র বা সংবাদ মাধ্যম, প্রেসের ফ্রিডম অফ প্রেস। ফ্রিডম অফ প্রেস বলে সংবিধানে আমাদেরকে প্রশ্নের করে সম্মান দেওয়া হয়। আমরা এই সংবিধানে যে সংবিধান দ্বারা আমরা শাসিত হই, যে সংবিধান দ্বারা দেশ চালানো হয়, সেই সংবিধানের চতুর্থ স্তম্ভ আমরা। সেই স্তম্ভে কি বলা হয়েছে? প্রতিটি নাগরিক স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারবে। আর্টিকেল 19 আমরা কি পারছি? দিন দিন সেই জায়গাটি থেকে আমরা পিছিয়ে আসছি, চাপের মুখে পিছিয়ে আসছি। প্রতিটি নাগরিক ভয়ে কাঁপছেন যে কখন কিছু বললে কখন ইউপিএ ঢুকিয়ে দেবে, 120B লাগিয়ে দেবে। এখন আর 500, 501, 502 দ্বারা সংবাদপত্রের বিরুদ্ধে, সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা হয় না, এখন ক্রিমিনাল কেস হয়। আপনাকে 120B লাগিয়ে দিলে আপনার বেলে কোনো সুযোগ নেই। ইউপিএ লাগিয়ে দিলে আপনার বেলে আবেদনই করতে পারবেন না। আমরা সেইগুলির মধ্যে দিয়ে সাংবাদিকতা করতে হচ্ছে। দিনে 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 আমাদের অধিকার সংকুচিত হয়ে যাচ্ছে। আমাদের বলার যে অধিকার, সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, সে অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আর সবচেয়ে বড় কথা হলো যে ফেসবুক, ইউটিউব, আমরা এই কড়াকড়ির জন্যই আমরা ওদের সদস্যপদ আমরা এখন দিচ্ছি না, আমরা বন্ধ রেখেছি ম্যানেজিং কমিটি থেকে। আমরাও চাই অ্যাকশান হোক, অনেকে আমাদের কাছে আসেন, আমরাও পুলিশকে জানাই। এক্ষেত্রে আমরা সবার সহযোগিতা চাই। আর অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ফেসবুকে যখন ধরে, পুলিশের সাথে যখন পুলিশ যখন ধরে, ওদের পক্ষেও আবার কথা বলার কয়েকজন যায়, ওরা আবার ক্লাবের সদস্য। আমি বলবো যে আপনারাও সচেতন থাকুন, আপনারাও এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, এবং যেটা ন্যায়, যারা সত্যিকারের সাংবাদিক ওনারা যাতে হেনস্থা না হয়। আর যারা ভুয়া সাংবাদিক, আমরা দুজনকে ধরে তুলেও দিয়েছি পুলিশের হাতে। আমরা এই কাজটা খুব সিরিয়াসলি করতে চাই। আমরা সব সংগঠনের সাথে বসে আমরা শীঘ্রই ডিজির কাছে আমরা যাব। আর ওপিডির কথা বলেছেন অভিষেক, ওপিডি এটা খুব ভালো প্রস্তাব। উনি সবসময় এই কাজগুলো, আমাদের যতগুলো হেলথ ক্যাম্প হয়, অভিষেক আমাদের সহযোগিতা করে, উদ্যোগও নেয়। তো আমি বলবো যে ওপিডি আমরা করতে পারি, কিন্তু আমাদের একটা ওপিডি, একটা প্রাথমিক একটা ওপিডি আমাদের চালু আছে এখানে। প্রতি রোববার এখানে বিভিন্ন টেস্ট হয়, এবং কোভিড টেস্ট থেকে শুরু করে একজন হেলথ বিশেষজ্ঞ বসে, কিন্তু এখানেও লোক আসে না। তারপরেও যেহেতু অভিষেক বলেছে যে আসামের কথা বলেছে, আসামে তো আমি জানি আসামে ওরা মাসে একবার বা সপ্তাহে একবার করে। আমরা প্রতিদিনের জন্য একটা স্থায়ী ওপিডি আমরা এখানে আছে। বন্ধুত্বমিক ট্রাস্ট, বন্ধুত্বমিক লাইব্রেরির পাশে যেটা আছে, এটা দেখবেন হেলথের জন্য একটা ওপিডি আমরা করাই আছে। তারপরেও আমরা ওই বড় আকারে ওপিডি অভিষেক যেটা বলেছে সেটা আমরা করব। আর সুনীল বলেছে যে আয়ের ঊর্ধ্বসীমা, সেটা আমাদের প্রেসিডেন্ট পেনশনের ক্ষেত্রে এটা প্রেসিডেন্ট বলে দিয়েছেন।
তো আমরা প্রেসিডেন্টের সাথে প্রেসিডেন্টের নেতৃত্বে আমরা কাজ করছি। উনি যা বলেছেন আমরা সেই লক্ষ্যে সেই দিশাকে সামনে রেখে আমরা প্রেস ক্লাব চালাচ্ছি। আমরা এই ব্যাপারে আমরা পরবর্তী ম্যানেজিং কমিটিতে বসে সিদ্ধান্ত নিয়ে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ওনারা আছেন, আমাদের মাথার উপরে ওদের সাথে কথা বলে যা পদক্ষেপ গ্রহণ করার আমরা করব। বলেছেন যে পার ফিনান্সিয়াল ইয়ার করা যায় কিনা, ঠিক আছে, এটা আমরা দেখব। যদি পার ফিনান্সিয়াল ইয়ার করতে কোনো অসুবিধা না হয় তাহলে এটা করা যেতেই পারে, আমাদের কোনো প্রবলেম নেই। আমরা এখন হিসাবের ট্রান্সপারেন্সি আনার জন্য আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। একদিকে আমরা ক্লাবের অর্থনৈতিক যে শক্তি, এটাকে বুনিয়াদকে আমরা এই করোনার মধ্যেও দুর্বল হতে দেইনি। খুব কষ্ট করে আমরা যারা আমাদের স্টাফ ছিল করোনাতে, আমরা একজনের বেতনও আমরা বন্ধ করিনি, প্লাস বেতন আমরা কমিয়েও নি, প্লাস আমরা আমাদের যারা স্টাফ তাদের যে পূজা বোনাস 10% আমরা দিয়েছি, এবং পাশাপাশি ব্যাংকের থেকে আমরা 1 টাকাও তুলিনি, আর ব্যাংকে আমরা জমাও দিয়েছি। আমরা ব্যাংকের যে টাকার যে পরিমাণ অনেকটা আমরা বাড়িয়েছি এই সময়ের মধ্যে। তবুও রাজীব যেটা বলেছে এটা ভালো, যদি ফিনান্সিয়াল ইয়ারে করা যেতে পারে। যদি আমরা একটা চার্টার অ্যাকাউন্ট ফার্মকে দিই, এটা আমি আসার পরে চেঞ্জ করে আরেকটা ফার্মকে আমরা দিয়েছি, যেহেতু আগের কমিটির নিয়ে বিভিন্ন কথা উঠেছিল, এই জন্য ফার্মটা চেঞ্জ করেছি। তো ওনারা যদি আমাদের অ্যাডভাইস করেন তো এটা আমরা করতে পারি। পাশাপাশি মাসে মাসে আমরা একটা স্টেটমেন্ট রেডি করি ফিনান্সিয়াল, সেটাও যদি রাজীব বাবুরা চায় এটা দেখা যেতে পারে আমাদের ক্লাবের স্টাফের কাছে, কেয়ারটেকারের কাছে ওই ফিনান্সিয়াল স্টেটমেন্টটা, বা আমাদের ট্রেজারার তপন আছে ওনাদের কাছে এই স্টেটমেন্টটা রয়েছে। আর প্রেস জ্যাকেটের কথা রাজীব বলেছে, প্রেস স্টিকারের কথা তো আমি বললাম, প্রেস জ্যাকেটের কথা বলেছে। আসলে প্রেস জ্যাকেটটা দায়িত্ব প্রেস ক্লাবের না। প্রেস ক্লাব প্রেস জ্যাকেটের জন্য দাবি জানিয়েছিল, বিভিন্ন সংগঠনও দাবি জানিয়েছিল, সরকার রাজি হয়েছে, একটা কমিটি গঠন করেছিল এটা কোয়ালিটি দেখার জন্য। আমরা এটা কমিটিটা করে দিয়েছিলাম, এটার মধ্যে অভিষেক তারা ছিল, অনেকে ছিল। তো ভালো জ্যাকেট এসছে এবং অনেক জ্যাকেট ডিস্ট্রিবিউট করা হয়েছে। আর জ্যাকেট যদি থেকে থাকে তাহলে আমি বলবো যে এক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে, যারা জ্যাকেট পায়নি, রাজীব যেটা বলছে যে জেনুইন অনেকে আছে ফিল্ডে কাজ করে জ্যাকেট পায়নি, তাহলে ওই ক্ষেত্রে যদি আমাদের প্রেস ক্লাবের নাম দেয়, আমরা প্রেস ক্লাব থেকে একটা চিঠি করে আমরা ফরওয়ার্ডিং দিয়ে আমরা আইসিটিতে পাঠিয়ে দেবো, কারণ জ্যাকেটটা আইসিটি থেকে ডিস্ট্রিবিউট করে। এই ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি যে যদি জেনুইন কেউ বাদ যায়, যদি আমাদের কাছে নাম দেয়, আমরা নামগুলো লিখে আইসিটি ডাইরেক্টরের কাছে একটা চিঠি দিয়ে ফরওয়ার্ডিং দিয়ে আমরা আইসিটির কাছে আমরা পাঠিয়ে দেবো। সেটা আসলে মূল কাজ, এটা খুব ভালো পয়েন্ট উনি তুলেছেন। এটা মূল কাজটা আসলে সচেতনতা, এটা সাংবাদিকদেরই দায়িত্ব নিয়ে করা উচিত, কারণ খুব বাজে ট্রেন্ড, প্রতিদিন গড়ে 2 থেকে 3 জন এর রাজ্যে HIV পেশেন্ট আসছে, এবং এর মধ্যে যুব সমাজ বেশি, ড্রাগের থেকে আসছে, শিরাপথ থেকে আসছে, মূলত কলেজের স্টুডেন্টরাও আছে, যেটা আগে কখনোই এর রাজ্যে ছিল না। এটা একদম খুব একটা বাজে একটা একটা ভয়ানক চিত্র। এই ক্ষেত্রে সাংবাদিকদের বাদ দিয়ে তো আর সমাজে না, সমাজকে বাদ দিয়েও সাংবাদিক না। আমরা যদি সবাই মিলে মনে করি যে আমাদের কোনো কাজ করা উচিত একসাথে অ্যাওয়ারনেস, তাহলে আমরা করতে রাজি আছি। এর মধ্যে এইডস কন্ট্রোল সোসাইটি থেকে বিভিন্ন সময় আমাদের কাছে প্রস্তাব পাঠায় এটা ওয়ার্কশপ করার জন্য, এগুলো আমরা করি। এর বাইরেও যদি কিছু করার থাকে সেটা আমরা 100% করতে রাজি আছি। সমীর দেবরা বলছেন যে ককবরক ভাষার সাংবাদিকদের জন্য কিছু করার জন্য, সেটা আসলে হয়তো ওর একটু ভুল হয়ে গেছে। আমরা এই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্ব আমরা দিয়েছিলাম, দেওয়ার কারণে আমরা কিন্তু খুমলুং প্রেস ক্লাব গঠন করছি এই লক্ষ্যকে সামনে রেখে। খুমলুং প্রেস ক্লাব আমাদের দাবির ফলে রাজ্য সরকার গঠন করেছে, ফ্রি জায়গা দিয়েছে, বাড়ি দিয়েছে। এখন আমরা যদি আমাদের যে প্রেস ক্লাবে নতুন আমরা যারা ট্রাইবাল জনজাতি ভাইয়েরা আছেন, অনেকে মেম্বারশিপ আমরা নিয়েছেন, ওদের জন্য আমরা করতে পারি। কিন্তু যদি খুমলুং প্রেস ক্লাব এবার এগিয়ে আসে তাহলে আমরা একসাথে করতে পারি, কারণ ওইখানে যারা আছে সবাই ম্যাক্সিমাম 95% জনজাতি জার্নালিস্ট, একসাথে আমরা করতে পারি। কিন্তু আমরা কিছু করি না, এটা মাথায় রেখে ওদের ভবিষ্যতে যে এই জিনিসটা প্রয়োজন হবে জনজাতিদের জন্য, এটা মাথায় রেখে কিন্তু আমরা সেপারেট এই প্রথম খুমলুংয়ের জন্য একটা প্রেস ক্লাব সরকারি উদ্যোগে করা হয়েছে, প্রেস ক্লাবের দাবির পরিপ্রেক্ষিতে করা হয়েছে। এবং এই উদ্বোধনী অনুষ্ঠানে আমি ছিলাম, গত 3-4 দিন আগে বর্ষপূর্তি হয়েছে, সেখানেও আমি গেছি, ওনাদের সাথে আমরা একদিন ছিলাম। তো আমি চেষ্টা করি ওনাদেরকে কিভাবে আমরা একসাথে মিলে কাজটা করার। আর যেটা বলেছেন সমীর দা, যেটা বলেছেন পেনশনেরটা, সেটা আমি মনে করি যে আমিও একমত সমীর দার সাথে,
যে কোনোভাবেই পেনশনের ঊর্ধ্বসীমা থাকা উচিত না। এটা আমাদের প্রেসিডেন্ট এই জবাবটা দিয়ে দিয়েছে। আর যেটা বলেছে যে প্রেসিডেন্ট এবং সেক্রেটারির ভূমিকা আরও শক্তিশালী হওয়া উচিত, যে সুদীপ শান্তনু ইস্যুতে যে এই জিনিসটা, হ্যাঁ ঠিক, এটা ওনার দৃষ্টিভঙ্গি থেকে যেটা উনি বলেছেন যেটা ঠিক, যে এটা থাকা উচিত। কিন্তু আমরা একাধিকবার কথা বলেছি এবং আমি নিজে অ্যাডভোকেট জেনারেলের সাথে গিয়ে দেখা করেছি, অ্যাডভোকেট জেনারেলকে কেসের স্ট্যাটাস জানার জন্য বলেছি। আমি নিজে একটা পিটিশন দিয়েছি ত্রিপুরা হাইকোর্টের চিফ জাস্টিসের কাছে। আমি একটা পিটিশন দিয়েছিলাম যে এই কেসটা যাতে পাবলিক ইন্টারেস্ট হিসাবে গণ্য করে স্পিডি ট্রায়ালের ব্যবস্থা করা যায় বিশেষ কোর্টে। এই আমার পিটিশনটা যাতে পিআইএল হিসাবে ট্রিট করা হয়। তখন এটা হিয়ারিং হয়েছে, চিফ জাস্টিস